এই ছেলেটির জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। আসলে সে একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসে দেখে এটা সেই মেয়েটি নয় যাকে সে বিয়ে করেছে। তাদের মধ্যে নিয়ম আছে যে বিয়ের পর শ্বশুরবাড়ি না আসা পর্যন্ত ঘোমটা সরানো যাবে না। তো বিয়ের পর মেয়েটি শ্বশুরবাড়ি এসে ঘোমটা তুললে ছেলেটি দেখে এটা সেই মেয়ে নয় যাকে সে বিয়ে করেছে। দেখে তার মাথায় হাত পড়ে যায়। আসলে আসার পথে রাস্তাতে তার বউ বদল হয়ে গিয়েছে। তো চলুন বন্ধুরা, দেখা যাক যে এই কাণ্ড কিভাবে হলো আর এর পরেই বা কী হয়। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সময়টা হলো 2001 সাল। নির্মল প্রদেশ নামে একটি গ্রাম থেকে দীপক নামে একটি ছেলে ফুলকুমারী নামে একটি মেয়েকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যেতে লাগে। মেয়েটি মানে ফুলকুমারী পুরো মুখ ঢেকে ঘোমটা দিয়ে যাচ্ছে, কারণ তাদের নিয়ম আছে যে শ্বশুরবাড়ি না পৌঁছানো অবধি ঘোমটা সরানো যাবে না। তো দীপক ফুলকে নিয়ে যেতে লাগে, প্রথমে মোটর সাইকেলে করে, তারপর নৌকায় করে, তারপর বাসে, আর তারপর ট্রেনে। ট্রেনে উঠে দীপক দেখে আরও দুটো লোক বিয়ে করে তাদের বউকে বাড়িতে নিয়ে যাচ্ছে। ফুলসহ 3 জন নববধূর পোশাকই একেবারে একই রকম, বোঝার কোনো উপায় নেই যে কোনটা কার বউ। তো দীপক আর ফুল সেখানে বসে পড়ে আর ট্রেন চলতে শুরু করে। অনেকক্ষণ ট্রেন চলার পর রাত হয়, সবাই ঘুমিয়েও পড়ে। তারপর হঠাৎ ট্রেন থেমেছে বুঝতে পেরে দীপকের ঘুম ভেঙে যায়। সে জানালা দিয়ে দেখে তাদের স্টেশন চলে এসেছে, যার নাম মূর্তি। সে তাড়াতাড়ি করে ফুলকে ডেকে ট্রেন থেকে নেমে যায়। তারপর বাসে ওঠে, আর বাস থেকে নামলে দেখে তার বন্ধুরা বাজনা পার্টি নিয়ে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছে। তাদের দেখে সবাই খুশি হয়ে জোর কদমে বাজনা শুরু করে দেয়। মহা আনন্দে সবাই বাজনা বাজাতে বাজাতে বউ নিয়ে বাড়িতে পৌঁছে যায়। দীপুর মা নিজের বৌমাকে বরণ কাজ সম্পন্ন করার পর বলে, মা তুমি তাহলে এখন ঘোমটাটা তোলো। ফুল ঘোমটাটা তুললে দেখে এটা ফুল নয়, মানে দীপু যে মেয়েকে বিয়ে করেছে এটা সেই মেয়ে নয়, অন্য কেউ। সবাই দেখে একেবারে অবাক হয়ে যায়। দীপক দেখে মাথায় হাত দিয়ে দেয়, এটা কি হলো, এটা আবার কাকে নিয়ে এলাম। আসলে ট্রেনে আসার সময় দীপু ফুলকে বসিয়ে রেখে বাথরুমে গিয়েছিল। সেই সময় একটা স্টেশন আসাতে তাদের মধ্যে একজন লোক তার বউকে নিয়ে নেমে যায়। মুহূর্তের মধ্যে ট্রেনে অনেক যাত্রী উঠে পড়ার ফলে তাদের কাছে ভিড় জমে যায়, ফলে সবার বসার জায়গা পরিবর্তন হয়ে যায়। ফুল যেখানে বসেছিল সেখানে অন্য নববধূটি বসে পড়ে, যার ফলে এই নামার সময় দীপুর বউ বদল হয়ে যায়। সে অন্যের বউকে নিয়ে আসে। দেখে দীপুর বাবা তাকে বলে, এমন ঘটনা তুমি ঘটালে, এমন ঘটনা তো আমার বাপ দাদাও কখনো শুনিনি। সাথে কে আসছে না আসছে তুমি জানতে পারলে না? আরে ব্যাগ বদল হয়, বাক্স বদল হয়, সাইকেল বদল হয়, চপ্পল বদল হয়, কিন্তু কেউ কীভাবে নিজের বউকে বদল করে অন্যের বউকে নিয়ে আসতে পারে? দীপু বলে, বাবা সব কিছু একই রকম ছিল, জুতো শাড়ি ঘুমটা সব, তো আমি কীভাবে বুঝবো বলো? দীপুর বাবা মেয়েটিকে বলে, তোমার নাম কি? মেয়েটি বলে, পুষ্পা রানী। স্বামীর নাম কি? সে বলে, পঙ্কজ। তোমার বাবার বাড়ি কোথায়? মেয়েটি বলে, সাম্বেলা। সেটা আবার কোথায়? মেয়েটি বলে, ছত্তিশগড়। দীপুর বাবা বলে, তোমার শ্বশুরবাড়ির স্টেশনের নাম কি? মেয়েটি বলে, জানি না। দীপু আর তার বন্ধুরা মিলে মূর্তি স্টেশনে চলে যায় ফুলকে খুঁজতে। এখন এটা কার বউ, কোন বাড়ির মেয়ে, এইভাবে তো আর ছেড়ে দেওয়া যায় না। তাই দীপুর বাবা মেয়েটিকে দীপুর বৌদি পুনমের ঘরে থাকতে বলে। এদিকে পাতিলা নামে এক স্টেশনে ট্রেন এসে দাঁড়ালে প্রদীপ নামের লোকটি ফুলকে ডেকে নিয়ে ট্রেন থেকে নামতে লাগে, কারণ প্রদীপ ভাবে ফুলই তার বউ। ট্রেন থেকে নেমে ফুল বুঝতে পারে যে এটা দীপক নয়। ঘোমটা তুলে সে দেখে সত্যি এটা দীপক নয়। আর প্রদীপও দেখে যে এটা তার বউ জয়া নয়। সে জয়া জয়া বলে তার বউ জয়াকে খুঁজতে লাগে, আর ফুলও দীপুকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। অনেকক্ষণ হয়ে যায় তবুও ফুল দীপুকে দেখতে পায় না। ট্রেন চলে গেলে তার ভয় হতে শুরু করে। সে বুঝতে পারে না এখন সে কি করবে। খুঁজতে খুঁজতে সে বাথরুমে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সে কি করবে, কোথায় যাবে কিছুই বুঝতে পারে না। এরপর তার ছোটু নামে একটি ছেলের সাথে দেখা হয়। ছেলেটি দেখে বুঝতে পারে যে মেয়েটি হারিয়ে গেছে। তাই সে ফুলকে বলে, তুমি হারিয়ে গিয়েছো? ফুল মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। ছোটু বলে, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করে দেবো। তারপর সে তাকে নিয়ে স্টেশন মাস্টারের কাছে যায়। স্টেশন মাস্টার তার নাম, স্বামীর নাম লিখে নিয়ে বলে, তোমার বাড়ি কোথায়? ফুল বলে, গঙ্গাপুর। স্টেশন মাস্টার বলে, আরে কোন গঙ্গাপুর? এখানেও তো 2টো গঙ্গাপুর আছে, তুমি কোন স্টেশন থেকে উঠেছো? ফুল বলে, জানি না, আমাদের ওখানে কোনো স্টেশন নেই। স্টেশন মাস্টার বলে, তোমার শ্বশুরবাড়ির গ্রামের নাম কি? ফুল তাও বলতে পারে না। সে বলে কোনো এক ফুলের নামে নাম। স্টেশন মাস্টার খানিক বিরক্ত হয়ে বলে, আরে তুমি তো নাম নাম্বার কিছুই বলতে পারছো না, এই ছোটু তুই একে থানায় নিয়ে যা। ফুল বলে, আমি থানায় যাব না, আমার ভয় করে। এদিকে দীপু থানায় কমপ্লেন করার জন্য যেতে লাগে। সে পুষ্পাকে বলে, পুষ্পা তুমিও থানায় চলো, তাহলে সব একসাথেই তোমার ব্যাপারটাও সমাধান হয়ে যাবে, সব জিজ্ঞাসাবাদও হয়ে যাবে। পুষ্পা বলে, আমি যাব না, আমার ভয় করে। দীপু বলে, কাল রাতে তুমি তোমার যে বাড়ির নাম্বারটা দিয়েছিলে
সেটাতে কল লাগেনি, তবে আজ আমি তোমার বাড়িতে খবর দিয়ে দেব যে তুমি ঠিক আছো। আমার ভুলের জন্য আমি খুব লজ্জিত। তুমি চিন্তা করো না, ফুলকে পাই আর না পাই আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব, কথা দিলাম। তো দীপু তার বন্ধুদের নিয়ে থানায় এসে অফিসারকে তার বউয়ের হারিয়ে যাওয়ার কথা বলে। শুনে অফিসারটি বলে 15,000 টাকা লাগবে। আসলে এই পুলিশ অফিসারটির নাম শ্যাম মনোহর। সে একজন ঘুষখোর পুলিশ অফিসার। ঘুষ ছাড়া কিছুই বোঝে না, ঘুষ ছাড়া কোনো কাজই করে না সে। তো দীপু তার সামর্থ্য মতো 5,000 টাকা দিলে সে পুরো ঘটনাটা শুনতে চায়। দীপু বলে, স্যার আমি সূর্যমুখী গ্রাম থেকে আছি। আজ থেকে 4 দিন আগে আমার বিয়ে হয়েছিল গঙ্গাপুরের ফুলকুমারীর সাথে। বিয়ের পরের দিন সকালে আমার সকল পরিবার বাড়িতে ফিরে আসে, আর শুধু আমি ওখানে থেকে যাই, কারণ ফুলের মরা দিদার মানত ছিল যে ফুলের বিয়েতে তাদের ফুল দেবীকে ভোগ দেওয়ার। তো তার জন্য আমি 2 দিন শ্বশুর বাড়িতেই ছিলাম। কাল বিদায় নিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। আমরা বেলপুর কাটারি এক্সপ্রেসে উঠে মূর্তি স্টেশনে নেমে বাস ধরে সোজা বাড়িতে পৌঁছাই। তো স্যার বাড়িতে পৌঁছে দেখি যাকে সাথে করে নিয়ে এসেছি সেটা আমার ফুল নয়। মনোহর বলে, কে সে? দীপু বলে, পুষ্পা, অন্যজনের বউ। মনোহর হেসে বলে, তুমি শুধু নিজের বউকে হারাওনি হে, সাথে অন্যজনের বউকেও তুলে নিয়ে এসেছো। দীপু বলে, স্যার আমি জেনে শুনে আনিনি, আমি তো কল্পনাতেও ভাবতে পারিনি যে ওটা আমার ফুল নয়। মনোহর বলে, কি নাম বললে মেয়েটার? দীপু বলে, পুষ্পা রানী। মনোহর বলে, কার বউ ওটা? দীপু বলে, পঙ্কজ নামে একটি লোকের। মনোহর বলে, তো পুষ্পাকে থানায় নিয়ে আসলে না কেন? দীপু বলে, স্যার আমি আসতে বলেছিলাম, কিন্তু ও থানার নাম শুনেই ভয় পেয়ে গেল। এরপর মনোহর বলে, আচ্ছা তুমি যাকে বাড়িতে নিয়ে এসেছো ওই পুষ্পা রানী, সে কেমন সোনাদানা পরে এসেছিল? দীপু বলে, হ্যাঁ ভালোই সোনাদানা পরে এসেছে। মনোহর বলে, কোথাকারও? দীপু বলে, ছত্তিশগড়ের স্যার। মায়ের বাড়িতে একটি ফোন আছে, কিন্তু প্রত্যেকবার ভুল নাম্বার লাগছে। মনোহর বলে, ঠিক আছে আমরা খোঁজ করা শুরু করছি, তোমরা এখন যাও, আর হ্যাঁ পুষ্পা রানীকে নিয়ে এসো। এরপর দীপু আর তার বন্ধুরা থানা থেকে চলে যায়। পুষ্পা রানীর সোনাদানার কথা শুনে মনোহরের লোভ হয়। সে হাবিলদার দুবেকে বলে, দুবেজি সোনার পাখি আছে, পুষ্পাকে নজরে রাখতে হবে। মানে মনোহর কিভাবে তার সোনাগুলো নিতে পারবে তার চিন্তা করে। এদিকে ছোট ফুলকে তার মঞ্জু মাসির কাছে নিয়ে আসে। মঞ্জু মাসি পাতিলা স্টেশনে একটি দোকান চালায়। চা, সিঙ্গারা, কচুরি, ব্রেড ইত্যাদি বিক্রি করে। ছোটবেলা থেকে সেখানে কাজ করে। মঞ্জু মাসি অনেক দয়ালু, তাই ছোট ফুলকে তার কাছে নিয়ে আসে। মঞ্জু মাসি ফুলকে একটা ব্রেড খেতে দিয়ে তার ঘটনাটা শোনে। এরপর প্রদীপ নামে সেই লোকটি পাতিলা থানায় কমপ্লেন লেখাতে আসে যে তার বউ জয়া হারিয়ে গিয়েছে। পুলিশ অফিসার তার রিপোর্ট লিখে নিয়ে বিভিন্ন থানায় সেটা পাঠিয়ে দেয় জয়াকে খোঁজার জন্য। এদিকে মূর্তি থানার মনোহর সেটা দেখে পাতিলা থানার অফিসারকে ফোন করে বলে, হ্যাঁ আমি মূর্তি থানা থেকে ইন্সপেক্টর মনোহর বলছি, আপনার পাঠানোর রিপোর্টটা আমি দেখলাম প্রদীপের বউ জয়ার। অফিসারটি বলে, জয়াকে পেলেন নাকি? মনোহর বলে, না, কিন্তু হ্যাঁ ওই দিনই ওই ট্রেন থেকে ফুলকুমারী নামে আরেকটি নববধূ উধাও হয়ে গেছে, তার রিপোর্ট আমার থানায় লেখানো হয়েছে। এদিকে দীপু বসে বসে ফুলের কথা ভাবে। সে কোথায় আছে, কি করছে, কি না করছে ইত্যাদি। তার আগের কথাগুলো মনে পড়ে। বিয়ের পর যে 2 দিন শ্বশুর বাড়িতে সে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছিল সেই কথাগুলো মনে পড়ে। মন্দিরে পুজো দিতে গিয়েছিল, একসাথে বসে গল্প করেছিল ইত্যাদি। খুব মন খারাপ হয় তার। এদিকে মঞ্জু মাসি ফুলকে তার দোকানে কাজ দেয় ও রাতে তার বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়। এরপর মনোহর পুষ্পা রানীকে থানায় ডেকে এনে তার জিজ্ঞাসাবাদ করে। তারপর থেকে মনোহর পুষ্পা রানীকে নজরে রাখে, সে কোথায় কোথায় যায়, কি করে ইত্যাদি। একদিন পুষ্পা দীপুর বাড়িতে বলে যায় যে সে বাজারে যাচ্ছে, কিন্তু সে এক মন্দিরের কাছে এসে কাকে যেন ফোন করার চেষ্টা করে। পুষ্পার কাছে যে মোবাইল আছে সেটা দীপুর বাড়ির কেউ জানে না। এরপর সে সোনার দোকানে গিয়ে নিজের হাতের সোনার বালা বিক্রি করে টাকা নেয়। আবার সে এক কম্পিউটারের দোকানে যায়, আবার অন্য নানান দোকানে গিয়ে কি যেন করে, আর আশপাশ থেকে সবকিছু মনোহর দেখে। এদিকে দীপু আশেপাশের গ্রামে রাস্তায় ফুলকে খুঁজে বেড়ায়। লোকেদের ফুলের ছবি দেখায়, কিন্তু কেউ কিছুই বলতে পারে না। একদিন সকালবেলা পুষ্পা দীপুর বাড়ির পাশে ক্ষেতের জমিতে আসে। তখন সে শোনে দীপুর বাবা দীপুর বন্ধু গুঞ্জনকে বলছে যে আমাদের জমিতে প্রচুর পোকা লেগে গেছে জানো গুঞ্জন, কীটনাশক প্রয়োগ করতে হবে। শুনে পুষ্পা তাদের কাছে এসে দীপুর বাবাকে এমন একটা উপায় বলে দেয় যেটাতে কীটনাশক প্রয়োগও করতে হবে না আর পোকাও চলে যাবে, কারণ কীটনাশক সমাজের জন্য আর ফসলের জন্য অনেক ক্ষতিকর। তো সেই উপায়টা কাজে লাগায় এবং সেটা কার্যকরীও হয়। তখন দীপুর বৌদি পুষ্পাকে বলে, তুমি অনেক ভালো কৃষিকাজের ব্যাপারে জানো তো? পুষ্পা বলে, হ্যাঁ বই পড়ে কৃষি বিজ্ঞান সম্পর্কে জেনেছি। দেখতে দেখতে 4 দিন কেটে যায়, তবুও দীপু ফুলকে পায় না। সে মূর্তি স্টেশনে বসে মন খারাপ করে থাকে। 4 দিন কেটে যাওয়ার পরেও সে ফুলকে খুঁজে না পেলে দুঃখে কষ্টে সে রাতে বন্ধুদের সাথে মদ খায়। পরের দিন পাতিলা থানা থেকে প্রদীপের বউ জয়ার ফটো মনোহরকে পাঠানো হয়। মনোহর তা দেখে অবাক হয়ে যায়, আরে এটা তো পুষ্পা রানী, তার মানে মেয়েটির নাম পুষ্পা নয়, ওর নাম জয়া। সাথে সাথে মনোহর টিম নিয়ে গিয়ে দীপুর বাড়ি থেকে মেয়েটিকে অ্যারেস্ট করে নেয়। দীপু বলে, এটা কি হচ্ছে স্যার? মনোহর বলে, এই মেয়েটির নাম পুষ্পা রানী নয়, এর নাম জয়া। বিশ্বাস না হলে ওর হাতে নিজের নাম লেখা আছে, দেখো। তার হাত দেখলে দেখে সত্যিই তার নাম জয়া। মনোহর বলে, মেয়েটির নাম শ্রীমতী জয়া দেবী। পাতিলার প্রদীপ সিংয়ের সাথে বিয়ে হয়েছিল।
ওটা শুধু নামেই বিয়ে ছিল, বিয়ের নাম করে শ্বশুরবাড়ি থেকে দেওয়া সোনা দানা চুরি করে পালানোর একটা চক্রান্ত। আসলে একজন চোর, এদের একটা গ্যাং আছে। এতদিন থেকে সে তোমাদের বাড়িতে আছে কেন জানো? পুলিশের থেকে বাঁচার জন্য। মেয়েটি বলে না, এসব মিথ্যে। মনোহর দীপুকে বলে বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখো, ওর কাছে ফোনও আছে। তখন দীপুর মা মেয়েটির লুকানো ফোন, সোনা দানা আরও সব জিনিস এনে মনোহরকে দিতে লাগে। দীপু মেয়েটির মোবাইল ফোন দেখে তাকে বলে তোমার কাছে এই ফোন ছিল, তবুও তুমি নিজের বাড়িতে খবর দাওনি কেন? নিজের বাবাকে, স্বামী পঙ্কজকে, আরও আত্মীয় স্বজনকে খবর দাওনি কেন? মনোহর বলে আরে দীপক বাবু, এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক। এখানে না আছে কোনো বাবা, না আছে কোনো পঙ্কজ, আর না আছে কোনো সাম্বেলা গ্রাম। এ একজন পেশাদার চোর। মেয়েটি বলে না, আমি চোর নই। দীপক আমার কথা শোনো, আমি চোর নই। মনোহর বলে তাহলে নিজের নাম পুষ্পারানী বলেছো কেন? নিজের স্বামীর নাম কেন পঙ্কজ বলেছো? হাতের বালা নিয়ে গিয়ে সোনার দোকানে বিক্রি করেছো, আর সেই টাকা নিজের গ্যাং মেম্বার হেমা ত্রিপাঠীকে পাঠিয়েছো কিনা বলো? মেয়েটি বলে না না, এসব মিথ্যে দীপক। দীপক বলে আমার ফুলকে কোথায় গায়েব করেছো? মেয়েটি বলে দীপক আমি কেন ফুলকে গায়েব করবো? আমি তো নিজেই ভুল করে তোমার সাথে তোমার বাড়িতে চলে এসেছি। মনোহর বলে তো নিজের ভুল শোধরাওনি কেন ফোন থাকা সত্ত্বেও তুমি নিজের বাড়িতে জানাওনি? মেয়েটি দীপককে বলে দীপক আমার কথা শোনো, এসব মিথ্যে। দীপক রেগে বলে চুপ করো, তুমি অনেক মিথ্যে বলেছো, ধোঁকা দিয়েছো আমাকে ধোঁকা দিয়েছো তুমি। অফিসার আপনি একে নিয়ে যান। তো পুলিশ তাকে থানায় তুলে নিয়ে যায়। থানায় তাকে লকআপে ভরতে লাগলে সে মনোহরকে বলে দারোগাবাবু আমায় যেতে দিন, আমার গয়না সোনা দানা টাকা পয়সা যা আছে আপনি নিয়ে নিন, তবু আমায় যেতে দিন। কিন্তু তার কথা শোনে না, তাকে লকআপে ঢুকিয়ে দেয়। এরপর গুঞ্জন দীপুর বাড়ি এসে তাকে বলে কিরে দীপু, পুষ্পাকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। দীপু বলে ওর নাম পুষ্পা নয়, ওর নাম জয়া। ও একটা চোর, ফুলকে অপহরণ করেছে। গুঞ্জন বলে আর দূর, কি বলছিস কি এসব? ফুলবতীকে অপহরণ করলে সে ফুলকে খোঁজার জন্য এত কিছু করবে কেন? সে ব্যাগ থেকে একটা পোস্টার বের করে দেখায়, যেখানে ফুলের ছবি দিয়ে লেখা আছে ফুলকুমারী নামে একটি মেয়ে হারিয়ে গেছে, পেলে যোগাযোগ করুন, দীপক কুমার, গ্রাম সূর্যমুখী। সাথে জয়ের ফোন নাম্বারও দেওয়া আছে। দীপক বলে জয়া আবার ফুলের ছবি পেলো কোথা থেকে? তখন দীপকের বৌদি বলে আমি তো বিয়ের সময় ফুলকে দেখেছি, তাই আমি এটাই এঁকেছি। আসলে দীপকের বৌদি খুব সুন্দর ছবি আঁকতে পারে, তাই জয়া তাকে দিয়ে ফুলের এই ছবিটা আঁকিয়ে নিয়ে ফুলকে খোঁজার জন্য পোস্টার ছাপিয়ে সব জায়গায় লাগানোর ব্যবস্থা করে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব ফুলকে খুঁজে পাওয়া যায়। জয়ার এমন কাজ দেখে তারা বাড়ির সবাই অবাক হয়ে যায়, বুঝতে পারে না এসব কি হচ্ছে। এদিকে পাতিলাতে সেই পোস্টার মঞ্জু মাসি, ফুল, ছুটু সবাই দেখে অনেক আনন্দিত হয়, এবার ফুলের খোঁজ এসেছে। সাথে সাথে স্টেশন মাস্টারের রুমে গিয়ে নিচে সেই ফোন নাম্বারে ফোন করে, কিন্তু কেউ ফোন তোলে না, কারণ ওই ফোনটা তো জয়ার, আর সে তো লকআপে। তো অনেকবার ফোন করার পর কেউ না তুললে স্টেশন মাস্টার বলে শোনো, লাইনে আমরেলি কাটারি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, ও যাবে মূর্তি স্টেশন, 10 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বে, ফুল তুমি ট্রেনে উঠে পড়ো। তো ফুল স্টেশন মাস্টার, মঞ্জু মাসি, ছোট্টু সবার থেকে বিদায় নিয়ে মূর্তি স্টেশনের উদ্দেশ্যে যেতে লাগে। এদিকে দীপুরা সবাই পোস্টারটা নিয়ে থানায় এসে মনোহরকে সবকিছু বলে। ফলে মনোহর জয়াকে লকআপ থেকে বের করে তার মুখে আসল ঘটনাটা শুনতে চায়, যে মূল ঘটনাটা কি। তো জয়া বলতে শুরু করে, আসলে জয়ার মা বাবা তাকে জোর করে বিয়ে দিতে চাইলে সে বিয়ে করতে চায় না। সে তার মাকে বলে মা আমি এই বিয়ে করতে চাই না, আমি কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাই, দেরাদুনে গিয়ে কোর্স করতে চাই, 15 দিন পরেই আমার ডাক আছে। তার মা বলে আর 1 সপ্তাহ পরেই তোমার বিয়ে, চুপচাপ গিয়ে বিয়ের পিড়িতে বসবে। তো তার মা বাবা তার কথা শোনে না, তাকে জোর করে বিয়ে দিতে লাগে প্রদীপের সাথে। জয়া মনোহরকে বলতেই থাকে, বলে আমি বিয়ের আগে কোনো এক আত্মীয়ের মাধ্যমে শুনেছিলাম যে প্রদীপের নাকি আগের বউটা বাচ্চা না হওয়ার কারণে আগুনে পুড়ে মরে গিয়েছে। এখন কথা হচ্ছে সে নিজেই মরে গিয়েছে নাকি তাকে মারা হয়েছে ভগবান জানে। যৌতুকের 10,000 টাকা কম ছিল, তাই সে সবার সামনে আমার মাকে গালি দিয়েছিল। তো সেই মানুষ আমাকে ভবিষ্যতে পড়াশুনো করতে দেবে, এটা কিভাবে ভাবা যায়? পাশ থেকে হাবিলদার দুবেজি বলে এতই যখন প্রবলেম ছিল তো বিয়ের আগে পালিয়ে যেতে, কিংবা বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যেতে। ট্রেন থেকে কে পালিয়ে যায়? জয়া বলে পালিয়ে যাবার কথা কে ভেবেছিল? আমি তো নিজের ভাগ্যকে মেনে নিয়ে ঘোমটা দিয়ে শ্বশুর বাড়িতেই যাচ্ছিলাম। তারপরেই তো দীপক আমার হাত ধরে ট্রেন থেকে নামিয়ে নিল। বুঝতে পারলাম ভাগ্য আমায় ইশারা করছে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য। তখন কি আর আমি পেছনে ফিরে যেতে পারি? তাই দীপকের সাথে তার বাড়িতে চলে এসেছিলাম। ভেবেছিলাম এখান থেকে দেরাদুনে চলে যাব। আপনি পুলিশের নজরে দেখেছেন, তাই আমাকে সবসময় চোর মনে হয়েছে। হেমা ত্রিপাঠী বোন হয় আমার, হাতের বালা বেচে তাকে টাকা পাঠিয়েছিলাম যাতে সে আমার জন্য কোর্স আর হোস্টেলের ফিস দিতে পারে। 3 দিনের মধ্যে কোর্স শুরু হচ্ছে আমার। এখান থেকে দেরাদুনে যেতে লেগেছিলাম, কিন্তু দীপক ফুলের জন্য অনেক কষ্টে ছিল, তাই ভেবেছিলাম 2 দিন থেকে গিয়ে ফুলকে দীপকের কাছে ফিরিয়ে আনার একটা ব্যবস্থা করে যাই। আর তাই তো তার ছবি প্রিন্ট করে সব জায়গায় লাগানোর ব্যবস্থা করেছি, যাতে কেউ খোঁজ পেলে আমার নাম্বারে ফোন করে। ফোনের কথা বলতেই জয়া নিজের ফোনের কথা মনে পড়ে যায়। সে বলে আমার ফোনটা কোথায়, হয়তোবা কেউ ফোন করেছে। মনোহর ড্রয়ার থেকে ফোনটা বের করে দেখে 12টা মিসড কল হয়ে আছে। সাথে সাথে সেই নাম্বারে ফোন করলে স্টেশন মাস্টার জানায় যে ফুল পাতিলা স্টেশন থেকে মূর্তি স্টেশনের জন্য বেরিয়ে গেছে। কিন্তু মনোহর ঠিকঠাক শুনতে পায় না নেটওয়ার্কের কারণে, শুধু পাতিলা স্টেশনের কথাই শুনতে পায়।
তাই সে ফোন রেখে দীপুদের পাতিলা স্টেশনে যেতে বলে ফুলকে আনার জন্য। তো দীপুদের সাথে জয়াও যেতে লাগলে মনোহর জয়াকে থামিয়ে বলে, তুমি চোর নও, কিন্তু একজন বিবাহিত, স্বামীর থেকে পালিয়েছো, স্বামী রিপোর্ট লিখিয়েছে, তো কেস তো ক্লোজ করতেই হবে। জয়া বলে, মানে? মনোহর বলে, প্রদীপ আসছে তোমায় নিতে। জয়া বলে, ওকে কেন বলেছেন স্যার? কাল রাতে আমি আপনাকে বলেছিলাম না যে আমার সোনা গয়না টাকা পয়সা যা আছে আপনি নিয়ে নিন, কিন্তু ওর সাথে আমায় পাঠাবেন না, আমি যাব না ওর সাথে। দীপু তখন বলে, স্যার ও যেতে চায় না তো ও যাবে না। মনোহর দীপুকে বলে, তোমার বউয়ের খোঁজ পাওয়া গেছে, তাড়াতাড়ি যাও, নইলে এর সাথে তোমাকেও লকআপে ভরে দেবো। দীপু বলে, স্যার জয়াকে এইভাবে রেখে আমরা কেউই যাব না এখান থেকে। জয়াকে টেনে লকআপে ভরে দিতে লাগলে দীপক বারণ করে। তখন জয়া বলে, দীপক তুমি আমার কথা শোনো, তুমি এখান থেকে চলে যাও। আমি শুধু ফুলের জন্য এখানে ছিলাম, আর ফুলকে যদি না পাওয়া যায় তাহলে আমার এখানে থাকাটা বেকার হয়ে যাবে, তো তুমি চলে যাও প্লিজ, দয়া করে যাও। তো তারা সবাই চলে যায়। খানিকক্ষণ পর প্রদীপ থানায় এসে মনোহরকে টাকা দেয় এবং সে জয়াকে প্রদীপের হাতে তুলে দেয়। সেখানে প্রদীপ জয়ের উপর রেগে গিয়ে তাকে জোরে একটা থাপ্পড় মেরে বলে, চর্বি বাড়িতে গিয়ে তুলবো তোমার, এটা তো শুধু ট্রেলার, গয়নাগুলো কোথায়? মনোহর বলে, এই যে গয়না, এগুলোর মধ্যে একটি বালা সে বিক্রি করেছে। প্রদীপ গয়নাগুলো নিতে লাগলে জয়া বলে, ওগুলো আমার গয়না, আমার বাবা মাথার ঘাম মাটিতে ফেলে এগুলো আমার জন্য বানিয়েছে। প্রদীপ তখন বলে, বউয়ের যৌতুকগুলো বরের হয়, আর ওই যে বালাটা তুমি বিক্রি করেছো ওটা তোমার মায়ের কাছ থেকে আমি উসুল করব। তুমি তো চলো আগে আমার বাড়িতে। তো এরপর প্রদীপ জয়াকে নিয়ে যেতে লাগলে মনোহর তাকে থামিয়ে বলে, আরে প্রদীপ বাবু 1 মিনিট, এখনো আমার ডিউটি শেষ হয়নি। দেখুন ম্যাডাম পালিয়ে গিয়েছিল, আপনি এফআইআর দার্জ করেছিলেন, ম্যাডামকে আমি পেয়েছিলাম, আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি, কেস খাতাম। এখন কথা হচ্ছে ম্যাডাম আপনার সাথে যেতে চায় না, এটা নতুন আর অন্যরকম ব্যাপার। ম্যাডাম এখন প্রাপ্তবয়স্ক, নিজের মন মর্জির মালিক, জবরদস্তি তো করা যায় না। এই যে এখন আপনি বললেন না যৌতুক নেওয়ার কথা, নারীর উপর হাত ওঠানোর হিম্মত, তাকে ভয় পাওয়ানো ধমকানো, এটা অপরাধ। যদি ফিজিক্যাল অ্যাবিউজ আর যৌতুকের কেস ঠুকে দেয় না তাহলে লকআপে পৌঁছতে হবে। তার উপর আবার আগের ফাইল খুলবে, প্রথম বউ মরে গেছে নাকি মেরে ফেলেছেন সব উঠে আসবে। তো ভালো হয় এই মেয়েটাকে এখন এখান থেকে যেতে দিন, ওর স্বাধীনতার জন্য আমি আপনার উপর কোনো কেস করব না, কথা দিলাম। কিন্তু পরে কিংবা ভবিষ্যতে কোনোদিনও ওই মেয়েকে যদি খুঁজে বের করে অত্যাচার করেছেন তাহলে দুনিয়ার যে কোনাতেই আপনি থাকুন না কেন, খুঁজে আমি আপনাকে বের করবই। তাই চুপচাপ চলে যান এখান থেকে, আর হ্যাঁ, গয়নাগুলো দিয়ে যান। তো প্রদীপ চলে গেলে জয়া গয়নাগুলো মনোহরের টেবিলে দিয়ে তাকে এত বড় উপকার করার জন্য হাত জোর করে ধন্যবাদ জানায়। মনোহর জয়ার গয়নাগুলো তাকে ফিরিয়ে দিয়ে বলে, যাও ভালো করে পড়াশোনা করো। এদিকে সাইকেল নিয়ে দীপু তার বন্ধুদের নিয়ে মূর্তি স্টেশনে পৌঁছে শুনে যে পাতিলা স্টেশনের ট্রেন একটু আগেই চলে গেল, এখন আর ট্রেন নেই, একেবারে রাতে আছে। তো তারা সবাই বাসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন সময় পেছন থেকে দীপক দীপক বলে কেউ একজন ডাক দেয়। দীপু ভিড় সরিয়ে দেখে ফুল তার দিকে ছুটে আসছে। ফুলকে দেখে দীপুর অন্তরে যেন শান্তির শীতল হাওয়া বইতে শুরু করে। সেও ছুটে দৌড়ে তার কাছে গিয়ে দুজন দুজনকে প্রাণ ভরে দেখে এবং জড়িয়ে ধরে। ফুলকে পাওয়ার মহা আনন্দে তারা সবাই সাইকেলে করে বাড়ি ফেরে। বাড়ি ফিরলে বাড়ি সবাই ফুল ঘরে ফেরার আনন্দে সবাই অনেক খুশি হয়। তো এবার জয়ার বিদায় নেওয়ার পালা। জয়া দেরাদুনে যাওয়ার জন্য দীপুর বাড়ির সবার থেকে বিদায় নেয়। ফুল জয়াকে প্রণাম করে বলে, তুমি না থাকলে আমরা কখনোই এক হতাম না। জয়া ফুলকে জড়িয়ে ধরে বলে, আর তুমি না হলে আমিকে আমি পেতাম না। তার বিদায় বেলায় সবাই খুশি থাকলেও খানিক মন খারাপ সবারই হয়, কারণ জয়া একজন ভালো মেয়ে, আর এই কদিনে জয়া যেন তাদের পরিবারেরই একজন সদস্য হয়ে গিয়েছে। অবশেষে সে বাসে করে চলে যেতে লাগে নিজের স্বপ্নের পথে।